তাই গুণীজনরা বলে মাঝরাতে কেউ ডাক দিলে সেটাকে সাড়া নিতে হয় না। মাঝরাতে মানুষের নাম ধরে ডাক দেয়া সেটাকে সাড়া দিলে মৃত্যু নিশ্চিত। কথাগুলো এক নিঃশ্বাসে বললেন করিম চাচা। আমি বললাম, তা চাচা আপনি একজন স্কুল শিক্ষক হয়ে এসব বিশ্বাস করেন? বাবা, তুমি শহরের ছেলে, এসব বিশ্বাস করবে না। গ্রামে থাকলে তুমি হয়তো বুঝতা। যে পরিস্থিতির শিকার হয় সেই বোঝে। চাচা, আমি আপনার সাথে তর্কে যেতে যাচ্ছি না। আচ্ছা ঠিক আছে। তা বাবা, গ্রামে আসলা কয়দিন হলো? এই তো চাচা, কাল রাতেই আসলাম। এবার ছুটিটা একটু বেশিই পেয়েছি অফিস থেকে। তাছাড়া মাও একটু অসুস্থ, তাই ভাবলাম এবার গ্রামে এসে কিছুদিন ঘুরেই যাই। আচ্ছা বাবা, তুমি একটু সাবধানে থেকো। আজ তাহলে আসি। এই বলে করিম চাচা চলে গেলেন। গ্রামের মানুষ এখনো এতটা পিছিয়ে আছে তা গ্রামে না আসলে বোঝা অসম্ভব। গত কয়েকদিন ধরে মার মুখে শুনছিলাম এ ব্যাপারে। আমাদের গ্রামে নাকি কোনো প্রেতাত্মার নজর লেগেছে। গ্রামের মানুষদের কাছে যা শুনলাম তা হলো মাঝরাতে মানুষের বাসায় দরজার বাইরে এসে সেই ব্যক্তির নাম ধরে ডাক দেখেও একজন। আর বাসায় থাকা ব্যক্তিটি যদি একবার সেই ডাকে সাড়া দেয় তাহলে নাকি তার পরদিন মৃত লাশ পাওয়া যায় বাড়ির ভেতর থেকে। বিষয়টি গ্রামবাসীর জন্য অনেক ভয়ঙ্কর হলেও আমার কাছে অতি হাস্যকর লাগছে। একজন মানুষের নাম ধরে ডাক দিলে সে মারা যাবে। যাই হোক, চায়ের কাপটা সিদ্দিক মিয়ার দোকানে রেখে বাড়ির ফেরার চিন্তা করলাম। সিদ্দিক মিয়ার চায়ের দোকানটা গ্রামের আড্ডাখানা হিসেবে পরিচিত। গ্রামটারও অনেক পরিবর্তন হয়েছে। আশেপাশের মানুষজনের মুখে ভয়ের স্পষ্ট ছাপ দেখতে পাচ্ছি। আসলে গ্রামের মানুষ অনেক সহজ সরল থাকে, তাদেরকে বোকা বানানো অনেক সহজ। এই মৃত্যুগুলোর ক্ষেত্রে এরকমটাই হচ্ছে। কেউ একজন হয়তো খুন করছে। এসব ভাবতে ভাবতে এগুচ্ছি, তখন হঠাৎ চোখে পড়লো রমিশ চাচার উপর। বিষণ্ণ মনে বসে আছেন তিনি দূরের আম গাছটির নিচে। আমি এগিয়ে গেলাম, জিজ্ঞেস করলাম, চাচা কেমন আছেন? আসি, আল্লাহ রাখছে। তা বাবা, তোমার তো ঠিক চিনলাম না। চাচা, আমি আপনাদের গ্রামের হান্নান মিয়ার বড় ছেলে তন্ময়। শহর থেকে কালকেই আসলাম। ও হ্যাঁ, চিনছি এখন। তা চাচা, আপনার মন খারাপ কেন? চাচি আর সোলেমান কই? সোলেমান আর নাই রে বাজান, সোলেমান নাই। ওই নিশি ডাক আমার পোলাডারে কায়রা নিছে আমার কাছ থেকে। কি বলছেন চাচা এসব? চাচা শান্ত হন, কান্নাকাটি করে কি লাভ? কিভাবে হলো এসব চাচা, আমাকে একটু খুলে বলবেন কি? কি লাভ বাজান, তুমি শহরে ফিরা যাও। গ্রামের খারাপ আত্মার ছায়া পড়ছে। এক এক করে সবাই মারা পড়বো, তুমি চইলা যাও। এটা বলে রমিশ চাচাকে উঠে যেতে লাগলেন। আমি পিছন থেকে বললাম, চাচা আমি সব কিছুই জানি, এখন আপনার সাহায্যের প্রয়োজন আমার। এসব মৃত্যুর পিছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে। আপনি সাহায্য না করলে আমরা কখনই রহস্য উদ্ঘাটন করতে পারবো না। তাই আমাকে সেদিনের ব্যাপার সবকিছু খুলে বলুন। রমেশ চাচা ঘুরে দাঁড়ালেন। ভালো করে দেখলাম চাচার চোখে কোনো স্পষ্ট পানির অস্তিত্ব রয়েছে কিনা। চাচা আমার পাশে এসে বসলেন, ক্ষীণ স্বরে বললেন, আমি তোমারে কিভাবে সাহায্য করবো রে বাপ? এটা কোনো মানুষের কাজ না। আমি নিজের চোখে সেই প্রেতাত্মার ছায়া দেখছি। আমাকে গ্রামের পাপের ফল এগুলা। তাও যখন শুনতে চাইতাছো তাহলে শোনো। রমেশ চাচা বলা শুরু করলেন, সেদিন রাতে আমার বসার রাত ছিল। অন্যান্য মৃত্যুগুলো আমার বসার রাতেই হয়েছিল, কিন্তু আমার পোলা টিটু এসব একদম বিশ্বাস করতো না। ও অনেক একগুঁয়ে প্রকৃতির ছিল। যাই হোক, সেদিন তোমার শাশি গেছিল তার বাপের বাড়ি। শ্বশুর আব্বা অসুস্থ ছিল, তাই আমাকে বাসায় টিটু আর আমি এক ঘরে ঘুমাইছিলাম রাতে। হঠাৎ মাঝরাতের দিকে কিসের একটা শব্দ ভেঙে গেল। চাইয়া দেখলাম কেরা জানি টিটুরে ডাকতেছে। আমি উঠা বিছানায় বসার পর দেখি টিটুরও ঘুম ভাঙছে। আওয়াজটা এই নিয়ে দুইবার ডাক দিছে, তারপর আরেকবার ডাক দিল, টিটু। আমার সোনা মানিকটা সাড়া দিয়ে দিল। টিটু কইলো, কেডাই রে এত রাইতে এখানে? বেশ সাথে সাথে আমার পোলাটা কেমন যেন চুপ হয়ে গেল, মাটিতে পড়ে গেল ধপাস কইরা। আমার চোখের সামনে এক মুহূর্তে কেমন কইরা জানি হইলো বুঝলাম না। পোলাটার গায়ে হাত দিয়ে দেখলাম আমার পোলাটা নাই রে বাজান। তার প্রাণ পাখি উড়াল দিছে। আমি সাথে সাথে বাইরে দৌড় দিলাম কে আছে দেখার জন্য, কিন্তু দেখলাম একটা ছায়া আস্তে করে উদা হয়ে গেল। চারদিক ঘুরা কাউরে খুঁজা পাইলাম না রে বাজান। আমার পোলাটারে মাইরা ফেললো আত্মাটা। আমার টিটু। চাচা কাঁদতে কাঁদতে থাকলেন। তাকে সান্ত্বনা দেওয়ার বাসা আমার নাই, তবু চাচাকে ধরে বাসায় পৌঁছে দিয়ে আসলাম। নিজের বাসার দিকে রওনা হলাম। হাঁটছি আর ভাবছি, আসলে কি এমন কিছুর অস্তিত্ব আছে এই পৃথিবীতে, নাকি সবকিছু নিকৃষ্ট মানুষের কারসাজি? বাসায় আসার পর এই ভাবনা দূরে চলে গেল। ব্যস্ত হয়ে পড়লাম পরিবার পরিজনদের নিয়ে। আমি বাসায় আসায় মা এরপর থেকে বেশি খুশি হয়েছে আমার ছোট ভাই রাতুল। তাদের সাথে ভালো সময় কাটবার ফাঁকে নিশিটাকের কথা ভুলে গেলাম একদম। আমাদের গ্রামের বাড়িতে যে ঘরটি রাতুল থাকতো, আমি আসার পর রাতুলকে আমার সাথে ঘরটি শেয়ার করতে হচ্ছে কয়দিন ধরে। ঘরটিতে দুটি বিছানা পেতেই তার একটিতে ঘুমাতে হয় আমাকে। তাতে অবশ্য রাতুলের কোনো অভিযোগ নেই। এভাবে কাটছিল ছুটির দিনগুলো। একসময় ছুটির সময় শেষ হয়ে গেল। পরশু থেকে অফিস জয়েন করতে হবে, তাই কালকে সকালে আমার শহরের জন্য রওনা হতে হবে। আজই আমার ছুটির শেষ দিন। রাতে খুব ভালোই খাওয়া দাওয়া হলো। খুব সকালে উঠতে হবে, তাই সবাই তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়লাম। রাতুল অবশ্য মোবাইল টিপছিল। ওর একটু দেরি করে ঘুমানোর অভ্যাস, তাও বড় ভাই হিসেবে একটা ধমক দিয়ে ঘুমিয়ে পড়লাম আমি। হঠাৎ মাঝরাতে কে যেন দরজার বাইরে থেকে ডাক দিল, রাতুল। এক লাফে ঘুম থেকে উঠে পড়লাম। স্বপ্নে দেখলাম নাকি? কিন্তু না, পরক্ষণে আবার বাইরে থেকে ডাকটা আসলো, রাতুল। এবার রাতুলের ঘুম ভেঙে গেল। সে বিছানায় উঠে বসলো। ভালোভাবে মনে করার চেষ্টা করে দেখলাম আজ আমাবস্যার রাত। তার মানে কি এটা নিশি ডাক? আজ তাহলে রাতুল? না, আর ভাবতে পারছি না। রাতুলকে আটকাতে যাব তার আগেই আরেকবার ডাক চলে আসলো, রাতুল। আমি রাতুলকে মানা করার আগেই রাতুল সে ডাকে সাড়া দিয়ে দিল। কে?
দেখতে দেখতে মুহূর্তের মধ্যে আমার কোলে ঢলে পড়লো আমার ভাইয়ের নিথর ধাওটি। বুঝলাম আমার ভাই আর নেই, শূন্য হয়ে পড়ে রইল। কি করবো বুঝতে না পেরে দৌড় দিলাম দরজার দিকে। দরজা খুলে যা দেখলাম তাতে আমার ঘাম ছুটে গেল। তাহলে কি গ্রামবাসীদের কথাই সত্যি?